আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই লিসনে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে কবি কামিনী রায়ের লেখা অসাধারণ একটি কবিতা পাশের লোকে কিছু বলে। এই কবিটা আমরা মূলত আজকে পাঠ বিশ্লেষণ করে বুঝে বুঝে পড়ে ফেলবো প্রত্যেকটি লাইন থেকে। একই সাথে এই কবিতার অনুশীলনে যে কিছু এমসিকিউ কোশ্চেন্স রয়েছে, সৃজনশীল প্রশ্ন রয়েছে, একই সাথে যে কর্ম অনুশীলন রয়েছে, আমরা কিন্তু সেগুলোরও উত্তর করে ফেলবো। চলো আলোচনাটি শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো কবিতাটি শুরু করার পূর্বে আমি তোমাদেরকে একটু এই কবিতা সম্বন্ধে ধারণা দিতে চাই। তো এই কবিতায় কবি কামিনী রায় মূলত বুঝিয়েছেন যে আমরা যখন কোনো কাজ করতে নেই তখন কিন্তু অনেকেই বা কেউ কেউ অনেক সময় দ্বিধাগ্রস্ত হই যে কে কি মনে করবে, কে কি সমালোচনা করবে, এ ভেবে কিন্তু আমরা বসে থাকি, সে কাজটা আর করি না। এর ফলে কাজটি কিন্তু আর এগোয় না। যারা সমাজে অবদান রাখতে চান তাদের দ্বিধা করলে চলবে না। দৃঢ় মনোবল নিয়ে লোকলজ্জা ও সমালোচনাকে উপেক্ষা করতে হবে। মানুষের কল্যাণে মহৎ কাজ করতে হলে ভয়, ভীতি, সংকোচ উপেক্ষা করে এগিয়ে কিন্তু যেতে হবে। তো এই ধারণাটুকুই কিন্তু কবি আমাদের মূলত এই কবিতায় দেবে। চলো আমরা একটু বুঝে পড়ার চেষ্টা করি। বলছে দেখো, করিতে পারি না কাজ। কেন আমরা কোনো কাজ করতে পারি না? সদা ভয় সদা লাস। সদা শব্দের অর্থ হচ্ছে সর্বদা, মানে সর্বদা ভয়, আর লাস শব্দের অর্থ হচ্ছে লজ্জা। তার মানে দেখো, সর্বদা ভয় এবং লজ্জার কারণে আমরা কিন্তু কোনো কাজ করতে পারি না। কোনো কাজ করতে চেয়েও সেটা করতে পারি না। সংশয়ে সংকল্প সদা টলে। সংশয় শব্দের অর্থ হচ্ছে দ্বিধা, সংকল্প শব্দের অর্থ হচ্ছে প্রতিজ্ঞা। তো আমরা যখন কোনো কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই তখন আমরা দ্বিধায় পড়ি। কেন দ্বিধায় পড়ি? এই যে পাশের লোকে কিছু বলে, লোকে কি বলবে, এটি ভেবে কিন্তু আমরা দ্বিধায় পড়ি। যার কারণে আমরা যে কাজ করার জন্য সংকল্প হই বা প্রতিজ্ঞাবদ্ধ হই, সেই কাজটি কিন্তু সদা টলে, মানে কি নষ্ট হয়ে যায়। এটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। এরপর বলছে দেখো, আড়ালে আড়ালে থাকি নীরবে আপনা ঢাকি। অর্থাৎ দেখো, আড়ালে আড়ালে থাকি নীরবে আপনা ঢাকি, মানে আমরা যখন কোনো কাজ করতে চাই, করার ইচ্ছা পোষণ করি, তখন করতে যাওয়ার সময় আমরা নিজেকে আড়াল করে ফেলি, নিজেকে ঢেকে ফেলি। আপনা বলতে কিন্তু এখানে নিজেকে বোঝানো হয়েছে, নিজেকে ঢেকে ফেলি। কেন ঢেকে ফেলি? এই যে একই কারণ, পাশের লোকে কিছু বলে। এই যে আমাদের আশেপাশের মানুষজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এরা কি মনে করবে, কি ভাববে, এটা ভেবে কিন্তু আমরা নিজেদের কাজগুলোকে কিন্তু লুকিয়ে ফেলি, তাই না? যার কারণে কি হয় দেখো, সম্মুখে চরণ নাহি চলে। সম্মুখে মানে সামনে, চরণ বলতে মানে কোনো কাজের যে ধাপ বা আগানো, এটি বোঝানো হয়েছে কিন্তু। তো সেটা নিয়ে আমরা কিন্তু আর সামনে চলতে পারি না। এই লাইনগুলো দ্বারা কিন্তু এই কথাটি বোঝানো হয়েছে। এরপর বলছে দেখো যে, হৃদয়ে বুদ্বুদ মতো উঠে শুভ্র চিন্তা কত। শুভ্র শব্দের অর্থ কিন্তু এখানে সুন্দর বা সাদা চিন্তা বা পরিষ্কার চিন্তা। শুভ্র শব্দের অর্থ মূলত কিন্তু এখানে সাদা বোঝানো হয়েছে। তো আমাদের মনের ভিতর কিন্তু সবসময় অসংখ্য সুন্দর চিন্তাভাবনাগুলা, খুব নিদারুণ চিন্তাভাবনাগুলো কিন্তু ঘুরপ্যাঁচ খায়, তাই না? তো এই চিন্তাভাবনাগুলো কিন্তু কি হয় না, বাস্তবে রূপান্তরিত হয় না। কেন হয় না বলো তো? এই যে পাশে লোকে কিছু বলে, এটা ভেবে কিন্তু আমাদের চিন্তাভাবনাগুলো কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারি না। সেটা কি হয়ে যায় পরে? দেখো, মিশে যায় হৃদয়ের তলে, মানে সেটা কিন্তু পরে চাপা পড়ে যায়, সেটা বাধাগ্রস্ত হয়, সেটা আর করে হয়ে ওঠে না। এই একটাই কারণে, যে পাশে লোকে কিছু বলে, আমাদের দ্বিধার কারণে, তাই না? আচ্ছা, এরপর বলছে দেখো, কাঁধে প্রাণ যবে আঁখি সযতনে শুষ্ক রাখি। দেখো, কাঁধে প্রাণ অর্থাৎ আমাদের মনটা যখন কাঁদতে চায়, সচরাচর আমাদের দুঃখ হলে বা কষ্ট হলে কিন্তু কান্না পায়, তাই না? তো আমরা কি করি, এই কান্নাটাকেও কিন্তু চাপিয়ে রাখি। কেন চাপিয়ে রাখি? যাতে লোকজন বুঝতে না পারে। লোকজন বুঝতে পারলে তো উপহাস করবে, তাই না? খারাপ বলবে, আমাদেরকে লজ্জা দেবে। এই জন্য কিন্তু আমরা নিজের কান্নাটুকুকে কি করি বলো তো, চাপাই রাখি। তো কবি এখানে বলছে দেখো, যে কাঁধে প্রাণ যবে আঁখি সযতনে শুষ্ক রাখি। তখন কিন্তু আমরা এই যে নিজের কান্নাটাকে বা নিজের চোখটাকে কিন্তু শুকায় রাখি, কাঁদতে চাই না। এটা ভেবে যে পাশে লোকে কিছু বলে, নির্মল নয়নের জলে। তো এই লাইনগুলি দ্বারা কিন্তু এটাই বোঝানো হয়েছে, তাই না? এরপর দেখো বলছে, একটি স্নেহের কথা
আচ্ছা, একটি সিংহের কথা পশমিতে পারে ব্যথা। একটি সিংহের কথা বলতে এখানে দেখো, এই যে সিংহের কথা বলছে না, এই সিংহের কথা দ্বারা কিন্তু বোঝানো হয়েছে সান্ত্বনামূলক কথা। দেখো, লোকজন যখন অনেক দুঃখ কষ্টে পড়ে বা কোনো খারাপ অবস্থায় থাকে, তখন যদি তাকে সান্ত্বনা দেওয়া হয়, তাহলে তার ব্যথাটা কিন্তু প্রশমিত হয়ে যায়। তো আমরা কিন্তু কি করি না, দেখো অনেক সময় তাদেরকে এই সান্ত্বনাটুকু দিতে চায় না। কেন দিতে চায় না? এই যে পাশে লোকে কিছু বলে, লোকে কি ভাববে এটা ভেবে কিন্তু আমরা তাকে সান্ত্বনাও দিতে চাই না। এজন্য বলছে, এজন্য এখানে বলা হচ্ছে, দেখো চলে যায় উপেক্ষার ছলে, যে একটি সিংহের কথা পশমিতে পড়ে ব্যথা, কিন্তু আমরা সেটা করি না, না করে কি করি, চলে যায় উপেক্ষার ছলে, মানে আমরা উপেক্ষা করি পাশে লোকে কিছু বলে। এরপর বলা হচ্ছে দেখো যে আচ্ছা, একটু দাঁড়াও। আচ্ছা দেখো, এরপর বলা হচ্ছে মহৎ উদ্দেশ্য যবে একসাথে মিলে সবে। দেখো অনেক সময় অনেকে কিন্তু অনেক মহৎ উদ্দেশ্য নেয়, তাই না? যেমন ধরো যে অনেক বড় বড় কোনো অর্গানাইজেশন ভালো কোনো কাজ করার উদ্যোগ নিয়েছে, বা বড় বড় কোনো গ্রুপ ভালো কাজ করার উদ্যোগ নিয়েছে, তখন কিন্তু আমরা নিজেরা চিন্তা করি যে না, আমি ওই গ্রুপের সাথে যে একটু কাজে অংশগ্রহণ করি, ওই অর্গানাইজেশনের সাথে যেয়ে কিন্তু কাজে অংশগ্রহণ করি, কিন্তু আমরা সেটা করতে পারি না। কেন পারি না? দেখো এই যে পাশে লোকে কিছু বলে, সে একই কারণ। এই জিনিসটা কিন্তু এখানে বলা হয়েছে, দেখো মহৎ উদ্দেশ্যে যবে একসাথে মিলি সবে পারি না মিলিতে সেই দলে। এই যে সেই দলে কিন্তু আমরা আর মিলতে পারি না। কেন মিলতে পারি না? এই যে পাছে লোকে কিছু বলে, এটা চিন্তা করে বা এটা ভেবে। আশা করি এটা বুঝতে পেরেছ। এরপরে দেখো বলা হচ্ছে যে বিধাতা দিছেন প্রাণ থাকি সদা ম্রিয়মান। দেখো ম্রিয়মান শব্দের অর্থ হচ্ছে নির্জীব। বিধাতা কিন্তু আমাদেরকে প্রাণ দিয়েছেন, তাই না? কিন্তু আমরা সবসময় কি থাকি? একটু নির্জীব থাকি। শক্তি মরে ভীতির কবলে পাশে লোকে কিছু বলে। শক্তি মরে ভীতির কবলে, এই যে লোক লজ্জা বা লোকেদের আড়ালে, লোকেদের কথার কারণে আমরা কিন্তু নিজেদেরকে কি করি বলতো, আড়াল করে ফেলি। তো এটা কিন্তু করা যাবে না। কবি কিন্তু এখানে এটাই বুঝিয়েছেন মূলত। আচ্ছা, তো চলো, এ ছিল মূলত তোমাদের এখান থেকে কবিতাটি। আশা করি বুঝতে পেরেছো। যদি বোঝার কোথাও অসুবিধা হয় কমেন্ট করবে, আমি আবার চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর। তো এখান থেকে তোমরা মূলত এই যে পাঠ পরিচিতিটুকু একটু পড়ে ফেলবে। পাঠ পরিচিতিটুকু পড়লে কবিতা সম্বন্ধে আরও একটু ভালো ধারণা পাবে। তো চলো সর্বপ্রথমে এই বহু নির্বাচনী প্রশ্নগুলো একটু দেখে ফেলি, উত্তরগুলি দেখে ফেলি। তো বহু নির্বাচনী প্রশ্নের 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, দেখো মহৎ কাজ সম্পাদনে কোনটিকে উপেক্ষা করা অনুচিত, মানে উচিত নয়, সেটা হচ্ছে সংকল্প। এবার 2 নম্বর দেখো, আত্মের পাশে দাঁড়াতে গিয়েও কেউ কেউ কেন উপেক্ষা করে চলে যান বলতো? উত্তরটি হবে ঘ নাম্বার, ছোট হওয়ার ভয়ে। 3 নম্বর দেখো, পাশে লোকে কিছু বলে কবিতাটি পাঠকের মধ্যে কোন ধরনের অনুপ্রেরণা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ? উত্তরটি হবে ঘ নাম্বার, সংকোচহীনতা। এরপর দেখো একটি উদ্দীপক দিয়েছে তোমাদেরকে। এই উদ্দীপকটি পড়ে মূলত 4 এবং 5 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে, অর্থাৎ এমসিকিউ। 4 এবং 5 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। আচ্ছা দেখো, আমরা একটু উদ্দীপকটাকে পড়ে ফেলি। উদ্দীপকে বলা হচ্ছে, দেখো মাসুদ গ্রামের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য হাঁস মুরগির খামার গড়ে তোলার পরিকল্পনা করে। সে ভাবে একসময়ের প্রচুর আয় হবে, বেকাররা স্বনির্ভর হবে, কিন্তু যদি সে এ কাজে সফল হতে না পারে তাহলে তার সমালোচনা করবে, তাই সে আর তার পরিকল্পনা বাদ দিয়ে দেয়, তাই না? আচ্ছা আচ্ছা, তো দেখো এখানে 4 নম্বর প্রশ্ন বলেছে তোমাদেরকে, উদ্দীপকের মাসুমের মাঝে পাশে লোকে কিছু বলে কবিতার কোন বিশেষ দিকটি প্রকাশিত হয়েছে? তো এখানে অপশনগুলো একটু দেখো। অপশনগুলিতে বলা হচ্ছে যে ক ভীরুতা, খ সংশয়, গ হতাশা, ঘ দুর্বলতা। আচ্ছা, ঘ দুর্বলতা। তো এখানে উত্তরটা হবে কি বলতো? খ নাম্বার, সংশয়। এবার 5 নম্বর প্রশ্ন দেখো, এখানে বলা হচ্ছে যে কামিনী রায়ের দৃষ্টিতেই মাসুদের এই উদ্যোগ সফল করা যেতে পারে নিজের কি করলে? উত্তরটি হবে কিন্তু এখান থেকে ঘ নাম্বার, যে তিনটাই করলে, তাই না? আচ্ছা, এবার সৃজনশীল প্রশ্নটিকে আমরা একটু দেখি। আচ্ছা, সৃজনশীল প্রশ্নে দেখো উদ্দীপকে মূলত আমাদেরকে এখানে কি বলেছে বলতো? এখানে আমাদেরকে 2টা কবিতা দিয়ে দিয়েছে, তাই না? আচ্ছা, তো দেখো এই কবিতার আমরা একটু কবিতাটুকু পড়ে, অর্থাৎ উদ্দীপকটুকু পড়ে তোমাদের কিন্তু ক খ গ খ প্রশ্নের উত্তর করে ফেলতে হবে। চলো আমরা একটু উত্তরটি দেখে ফেলি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, সৃজনশীল প্রশ্নটা দেখে ফেলে আমরা কর্ম অনুশীলন দুটোও কিন্তু দেখে নিব। আচ্ছা, তো দেখো ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে পশমিতে শব্দটির অর্থ কি? উত্তর দেখো, পশমিতে শব্দটির অর্থ উপশম ঘটাতে বা নিবারণ করতে। আচ্ছা, সংশয়ের সংকল্প সদাতলে উক্তিটি ব্যাখ্যা করো। অন্যর সমালোচনার ভয়ে সংশয়ে সংকল্প টলে।
আচ্ছা, সমাজে কোনো কাজ করতে গেলে নানাজন নানা রকম সমালোচনা করে থাকে। এটি আমাদের মনে দ্বিধা ও সংকোচ তৈরি করে, তাই না? এটি আমাদের মনে দ্বিধা ও সংকোচ তৈরি করে, ফলে আমরা ঠিকভাবে নিজের লক্ষ্য বোঝাতে পারি না। দৃঢ় মনোবল না থাকলে অন্যর সমালোচনা আমাদের কাবু করে ফেলে, আর এজন্যই আমরা আমাদের মনের সংকল্প থেকে বিচ্যুত হই। আচ্ছা, এবার গ নম্বর প্রশ্নটি দেখো। গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে, উদ্দীপকের প্রথম অংশের বক্তব্য পাছে লোকে কিছু বলে কবিতার কোন স্তবকের বিপরীত ভাব ধারণ করেছে, ব্যাখ্যা করো। তো উত্তরটি এখান থেকে একটু দেখো তোমরা। উত্তর, উদ্দীপকের প্রথম অংশের বক্তব্য পাছে লোকে কিছু বলে কবিতার প্রথম স্তবকের বিপরীত ভাব ধারণ করেছে। অর্থাৎ তোমাদের উদ্দীপকে যে প্রথমে যেটি ছিল, প্রথম যে স্তবকটি ছিল, সেটির কিন্তু বিপরীত ভাব ধারণ করেছে, তাই না? আচ্ছা, তো পাছে লোকে কিছু বলে কবিতার প্রথম স্তবকে অন্যর সমালোচনার ভয়ে ভীত, সন্ত্রস্ত ও সংকুচিত হওয়ার কথা বলা হয়েছে। এখানে কেউ কোনো মহৎ কাজ করতে গেলে কিছু লোকের সমালোচনার শোনার ভয় করে, এজন্য কোনো কালেই তারা নিজেদের সংকল্প স্থির রাখতে পারে না। উদ্দীপকের প্রথম অংশের বক্তব্য বলা হয়েছে নিজেকে বিব্রত করার জন্য কারো জন্ম হয়নি। প্রত্যেক ব্যক্তি তার কাজের মাধ্যমে অন্যর কল্যাণ সাধন করতে পারে। বিপদ আপদে একে অন্যর সহযোগিতায় কোনো লজ্জা বা সংকোচ থাকার কথা নয়। সুতরাং বলা যায় পাছে লোকে কিছু বলে কবিতায় সমালোচনার নেতিবাচক দিক দেখানো হয়েছে, কিন্তু উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যের মাঝে এর বিপরীত ভাব প্রকাশ পেয়েছে। এবার ঘ নম্বর প্রশ্ন দেখো। ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে, উদ্দীপকের দ্বিতীয় অংশের নিন্দুক ও পাছে লোকে কিছু বলে কবিতার নিন্দুকের তুলনামূলক আলোচনা করো। উত্তর দেখো, উদ্দীপকের দ্বিতীয় অংশ এবং পাছে লোকে কিছু বলে কবিতার নিন্দুকের প্রভাবকে পুরোপুরি এক সূত্রে গাঁথা যায় না। উদ্দীপকের হিসাবে প্রদত্ত কবিতাংশে উল্লেখিত নিন্দুকের প্রভাবে মানুষ নিজের ভুল সংশোধন করার প্রেরণা পায়, কিন্তু কবিতায় উল্লেখিত নিন্দুকের কারণে মানুষ কাজের উৎসাহই হারাতে পারে, তাই না? এরপর দেখো, নিন্দুক ও তার কথাবার্তা আমাদের জীবনেরই এক অপরিহার্য অংশ। নিজের ইচ্ছা থেকেই নিন্দুকেরা অন্যর সমালোচনা করে থাকে। এর ফলে কখনো ভালো আবার কখনো খারাপ অবস্থা তৈরি হয়। উদ্দীপক ও পাছে লোকে কিছু বলে কবিতায় যে দুই প্রকার নিন্দুকের কথা বলা হয়েছে তাদের কাজও এই অর্থে আলাদা ধরনের। সমাজের জন্য বা অন্যর জন্য কিছু করতে গেলে নানা রকম বাধা বিপত্তি আসে, তবে অনেক ক্ষেত্রে সেসব বাধা ও সমালোচনার ফলে আমরা আমাদের ভুল বুঝতে পারি। উদ্দীপকের তেমন নিন্দুকদের কথাই শ্রদ্ধা ভরে বলা হয়েছে। অন্যদিকে পাছে লোকে কিছু বলে কবিতায় যাদের কথা বলা হয়েছে তাদের সমালোচনার ভয়ে অনেক সময় আমরা কর্তব্য থেকে পিছিয়ে আসি। এসব বিচারে এই দুই প্রকার নিন্দুকের প্রভাব সম্পূর্ণ আলাদা। এরপর আমরা কর্ম অনুশীলনটি একটু দেখি। দেখো, তোমাদের এখান থেকে প্রথমে যে কর্ম অনুশীলনটি রয়েছে এখানে বলা হচ্ছে ক নাম্বার, দেখো যে পাছে লোকে কিছু বলে শীর্ষক কবিতার বিষয়বস্তুর উপর ভিত্তি করে তোমার কিংবা তোমার পরিচিত লোকজনের সমস্যা নিয়ে গল্প, নাটিকা বা প্রবন্ধ রচনা করো। তো আমরা এই কাজটি এখানে দিয়ে দিয়েছি, তোমরা একটু পুরোটুকু একটু নিজেরাই পড়ে ফেলবে। আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, ভিডিওটি পজ করে করে তোমরা একটু পুরোটুকু পড়ে ফেলবে, তাহলে কিন্তু এখান থেকে হয়ে যাবে। আচ্ছা, এরপরে খ নাম্বার যে কাজটি রয়েছে, দেখো খ নাম্বার কাজে এখানে বলা হচ্ছে যে তোমার ভিতরকার তিনটি সমস্যা খুঁজে বের করো এবং এই সমস্যাগুলি থেকে বের হয়ে আসার উপায় লেখো। এটা কিন্তু একটি একক কাজ। তো এটারও উত্তর কিন্তু দিয়েছি, তোমরা একটু ভিডিওটি পজ করে করে দেখে নেবে। আশা করি বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবে, আর অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।